ভারতবর্ষের লোকের কাছে আমি বলতে চাইছি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখাটা একটু বন্ধ করি এবার, কারণ ওটা একটা শুধু মিরাকেল। 25 বছর পর সাউথ আফ্রিকা ভারতের মাটিতে এসে ভারতকে 2-0 হোয়াইট ওয়াশ করে জাস্ট চলে গেল। আর আরও একটা কথা বলবো আমি গৌতম গম্ভীরের জন্য, যে আত্ম অহংকার করাটা কখনোই ঠিক নয়। ভারতের ব্যাটিং কলাপস, ব্যাড সিলেকশনস, বোলিংয়ের কোনো ধার নেই, স্পিন খেলার মতো কোনো যোগ্যতা নেই, কীভাবে ম্যাচ জিতবে? আজকে আমরা এই ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করে নেব, কয়েকটা চ্যাপ্টারে। প্রত্যেকটা চ্যাপ্টার টাইম স্ট্যাম্প সহ আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দিলাম আমি। ডিসক্রিপশানে যাবেন, ক্লিক করবেন, একটা চ্যাপ্টার দেখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ পুরো ভিডিওটা ভালো করে দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি টাইম স্ট্যাম্পগুলো দিয়ে দিচ্ছি। তো শুরু করা যাক আজকের প্রথম চ্যাপ্টার, ইনকনসিস্টেন্ট সিলেকশন। তো প্রথমে যদি আমি কথা বলি ইনকনসিস্টেন্ট সিলেকশনের, আমি বলবো যে কি সিলেকশন হচ্ছে এটা। কখনো 3 নম্বরে আমরা করুণ নায়ারকে দেখতে পাচ্ছি, কখনো 3 নম্বরে আমরা সাই সুদর্শনকে দেখতে পাচ্ছি, কখনো 3 নম্বরে আপনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাচ্ছি। এটা খুবই কনসার্নিং একটা বিষয়। কারণ যদি আমরা ভেবেই দেখি, চেতেশ্বর পূজারা জবে থেকে রিটায়ার হলো তারপর থেকে 3 নম্বরের স্পটটা যেন ছিনিমিনি খেলছে। যতদিন আমাদের একটা পুরনো একটা ফর্মুলা ছিল যে প্রথমে আমাদের 2টো ওপেনার, তারপরে পূজারা, তারপরে বিরাট কোহলি, তারপর রাহানে, আমাদের একটা 5 একদম শর্টেড প্লেয়ার ছিল। সেখান থেকে আমরা টিমটাকে ভেঙে জাস্ট ধুলোয় মিশিয়ে দিচ্ছি। সিলেকশানে যদি আমি কথা বলি তাহলে অক্ষর প্যাটেল ইডেন গার্ডেনে খেলছিল, ভালো বোলিংও করছিল, লেফট আর্ম স্পিনার, বাট দুর্ভাগ্যবশত সে আসামের মাঠে চান্স পায়নি। কেন পায়নি, কী জন্য পায়নি, নো আপডেট, নো ইনজুরি আপডেট, যে কেন বাইরে বের করা হলো, কী ব্যাপার না ব্যাপার না, কোনো খবর নেই। সিলেকশন তো প্রচণ্ড বাজের দিক হয়ে যাচ্ছে গৌতম গম্ভীরের আন্ডারে, প্রচণ্ড বাজে দিক। এর মেন বিষয় হচ্ছে যে টিম ম্যানেজমেন্টের না কানেক্টিভিটিটা নেই, যে একসঙ্গে একটা সিঙ্ক একটা টিম থাকবে সেটা নেই। গৌতম গম্ভীর কনফারেন্সে গিয়ে বলছেন আমরা এই পিচে চেয়েছিলাম, আমরা টার্নিং ট্র্যাক চেয়েছিলাম, যেরকম বলেছি সেরকমই হয়েছে। কিন্তু 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 আমাদের টিমের ম্যানেজমেন্টের একজন কনফারেন্সে গিয়ে বলেন যে না, গৌতম গম্ভীর ওটা বলতে চাননি, উনি শুধু বলেছেন গ্রাউন্ডসম্যানদের যাতে কোনো প্রবলেম না হয়, তারা যেন মিডিয়াকে ফেস করতে পারে। সত্যিই কি এটা ছিল? আমার তো এখন মনে হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা মানে বলতে নেই সবাই স্টার প্লেয়ার, কিন্তু মানে সেই পেশেন্সটা, সেই ব্যাটিংয়ের অভিজ্ঞতাটা যেন চোখে পড়ছে না। ফর দ্যাট ম্যাটার KL রাহুলের আজকে অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেল, হি ইজ ইন ভেরি গুড ফর্ম, বাট কোন সময়ে কতটা পেশেন্স ধরে খেলতে হবে এটা নিশ্চয় KL রাহুলকে বোঝাতে হবে না, সে ভালো করে জানে। বাট কিন্তু এতগুলো বল যদি না খেলে, আমি শুধু KL রাহুলকে দোষ দিচ্ছি না, জয়সওয়াল, ধ্রুব জুড়েল, সাই সুদর্শন লাস্ট ইনিংসে ভালো খেললো, কিন্তু ওই ব্যাপারটা আমি পরে আসছি। কিন্তু এটা আপনারা ভেবে দেখুন যে কেউ একটা 100-200 রান 100-200 মানে বল খেলতে পারছে না, একটু টিকে থাকবো, এই মানসিকতাটা নেই। আর সেটা হবে কি করে? সময়ই তো নেই প্রিপেয়ার হওয়ার টেস্ট ম্যাচের জন্য, রেড বল খেলার জন্য। রেড বল খেলা থেকে মনে পড়লো আমার, কি ব্যাটিং হচ্ছে, ব্যাটিং ওটার তো পুরো কলাপস হয়ে গেছে। আমরা যদি 2টো ম্যাচ উঠিয়ে দেখে নেই, রবীন্দ্র জাডেজা 1 নম্বর, KL রাহুল, জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, আর আমার কারো নাম মনে পড়ছে না যে ভালো খেলেছে, মানে অনেকে হয়তো একটু রান করেছে, বাট এরাই দেখবেন আপনার চোখে পড়বে। তাহলে এতগুলো যে আমরা ব্যাটিং রেখেছি কোথায়? নীতিশ কুমার রেড্ডি, তাকে ভারত অনেক সুযোগ দিয়েছে, সে খুব ভালো খেলেছে অস্ট্রেলিয়ার ওই ম্যাচটায়, 100 করেছিল, সেটা খুব হিস্টোরিক্যাল 100। বাট এটার মানে এটা নয় যে সবসময় তাকে চান্স দিয়ে যাবো উইথাউট গেটিং এনি রেজাল্ট, উইথাউট প্রডিউসিং এনি রেজাল্ট। সে কেন খেলছে, কিসের জন্য খেলছে, এটাই তো আমার কাছে স্পষ্ট নয়। সে বোলিং করছে না ব্যাটিং করছে, 100 ওভার খেলা হলে তাকে 4 ওভার বোলিং দেওয়া হচ্ছে, অথচ সে অ্যাজ এ অলরাউন্ডার খেলছে। যদি তার ব্যাটিং আছে, তার ব্যাটিং কখনো আপনারা 5 নম্বর করাচ্ছেন, কখনো তাকে 8 নম্বরে নামাচ্ছেন। কোনো ব্যাটিং অর্ডারে কারো রোল নেই যে এইটা আমার রোল, আমার এখানে এরকম খেলার রোল, আমার এই সময় এইটা খেলার রোল, কোনো রোল নেই। স্পিনের বিরুদ্ধে যেন হতাশাই হয়ে পড়ছে, বল ফ্লাইট করে আসছে, সব আগে থেকে ব্যাট এরকম করে
হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, কি করে হবে? আমি টেকনিক্যাল দিকে যাচ্ছি না, কিন্তু সাধারণ মানুষরাও বুঝতে পারে এখন ক্রিকেট সম্পর্কে। মানুষ বোকা নয়, মানুষকে বোকা ভাবা উচিত নয়। ব্যাটিং অর্ডারে ডেপথ বানাতে গিয়ে আমরা এটাই ভুলে গেছি যে ব্যাটিং অর্ডারে স্পেশালিস্ট থাকা দরকার। কোনো টেস্ট স্পেশালিস্টই নেই। আপনি আমাদের স্কোয়াডটা খুঁজে দেখুন, KL রাহুল ছাড়া, যশস্বী জয়সওয়াল ছাড়া আপনার মনে হবে না যে এটা তো পুরো অলরাউন্ডার টিম। অলরাউন্ডার টিম কোথায় লাগে? T20-তে লাগে, ODI-এ লাগে, কিন্তু এখানে কেন? টেস্ট খেলা একটা পেশেন্সের খেলা। আমরা 20 বছর ধরে ভারতের মাটিতে আমরা রুল করেছি। লেজেন্ড যত প্লেয়ার আছে সবাই মিলে আমরা একটা আমাদের কি বলে একটা ঘর তৈরি করেছিলাম, যে ঘরটা আসতে ওপোনেন্টরা ভয় পেত। বললো আমরা সব জায়গায় জিতে যেতে পারি, কিন্তু ভারতে এসে ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব ব্যাপার। এইটা লিটারেলি 4-5-6 বছরের আগে শুনতে পাওয়া যেত, কিন্তু রিসেন্টলি কি এমন হলো লাস্ট 2 ইয়ার্সে? ধরাশায়ী অবস্থা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা টেবিলে আমরা 5 নম্বরে রয়েছি, 5 নম্বর, শ্রীলঙ্কারও নিচে রয়েছি আমরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার রাস্তা খুবই ক্লোজড। এরপর টেস্ট নেই, টেস্ট আছে একদম আগস্ট মাসে। গৌতম গম্ভীর বাবু, অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু ভাবার আছে। আমরা এই মুহূর্তে 3 নম্বর চ্যাপ্টারে চলে আসবো আমাদের, যেটা হচ্ছে ব্যাটিংয়ের টেকনিক্যাল ফল্ট। ব্যাটিংয়ে অনেক টেকনিক্যাল ফল্টস বেরিয়েছে এই সিরিজে। আমরা স্পিনের বিরুদ্ধে একদম অক্ষম, এক্সেপ্ট বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ছাড়া। যারা কোয়ালিটি স্পিনার বল করে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই কোয়ালিটি স্পিনের সামনে আমরা ধরাশায়ী। আমরা কিছুই করতে পারবো না, পারিনিও আমরা। বিদেশের মাটিতে তো আমরা ড্র করে এসেছি একটা, ভেরি গুড। আমরা অস্ট্রেলিয়ায় হেরে এসেছি, ভেরি গুড। নিজের দেশে যদি হারতে হয়, ওটা কোথায়? না বাইরে ভালো করে ডমিনেশন, না ঘরে ভালো করে ডমিনেশন। বাইরে যখন আমরা পাটা পিচ পাচ্ছি, আমরা প্রচুর রান করে যাচ্ছি, হ্যাঁ 500-550 রান হচ্ছে। এখানে লাস্ট ইন্ডিয়ায় 250 রানস যে কটা ম্যাচে হয়নি সেটা আমরা গুনে বলতে পারবেন না। কারণ একটাই হয়েছে লাস্ট 250 রানস, 250-এর উপর রানই ওঠেনি। ভারতীয় ব্যাটাররা সক্ষমই নয় যে ব্যাটিংয়ে পেসেন্সের সঙ্গে খেলবো। KL রাহুল আছে, জয়সওয়াল আছে, গিল আছে, গিল ছিল, আমাদের জাডেজা আছে, ঋষভ পান্ত আছে, প্লেয়ার আছে, তারা ম্যাচ জিতিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। কিন্তু তারা যদি এতবার যদি একটা লাইন আপে যদি ডিস্টারবেন্স হয়, কে কিভাবে খেলবে কেউ? এটা নিয়ে ইন্ডিয়াকে ইমিডিয়েট ভাবা দরকার। আমি একটা কথা বলতে চাই যে ডোমেস্টিকে কি আদৌ দেখা হচ্ছে? ডোমেস্টিকের দিকে আদৌ ভালো করে দেখা হচ্ছে? কারণ ডোমেস্টিকে এত ভালো ভালো প্লেয়ার্স আছে। আহমেদ নিসারন যে টিমের বাসে করে ঘোরে, কিন্তু তাকে চান্স দেওয়ার হয় না। জালাদ সাক্সেনা, যার খেলতে খেলতে 30 ইয়ার্স বয়স হয়ে গেছে, যে নিউমেরাস নাম্বারস অফ রেকর্ড করেছে, কিন্তু তাকে খেলানোই হচ্ছে না। আমাদের কি এই মুহূর্তে রেডি আছে শুভমান গিলের মতো বা বিরাট কোহলির মতো 3টা প্লেয়ারকে স্টকে রাখার? কেউ একটা সমান হবে না। লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট কি আমাদের আছে? বিরাট কোহলি, শুভমান গিল, বুমরা, সিরাজ, জাডেজা নেই। কারণ আমি তো দেখতে পাচ্ছি না। যদি স্টকে থাকতো অবশ্যই তার নাম আসতো। ইন্ডিয়ার কাছে ব্যাটার্সের প্রচণ্ড ইস্যু রয়েছে। সারা বছর যদি আমরা হোয়াইট বল ক্রিকেট খেলি, সেটা ওয়েল অ্যান্ড গুড, বাট যারা টেস্ট খেলবে তাদের তো কিছু আগে প্রিপারেশনের জন্য সময় দেওয়া দরকার টিম ম্যানেজমেন্টকে। যে এই প্লেয়ারগুলো আগামী দিনে একটা বড় টেস্ট ম্যাচ আসছে, এই প্লেয়ারগুলো একটু সরিয়ে দিই। তারা তো সময় পায়নি রেডি হওয়ার। যারা সময় পেয়েছে তারা খেলেওছে। KL রাহুলও খেলেছে, জাদেজাও খেলেছে, জয়সওয়ালও খেলেছে। যখনই সুযোগ পেয়েছে সবাই খেলছে, বাট সেই রকম কন্ডিশন নয়, সেই রকম এনভায়রনমেন্টে নয়, সবাই তো আর খেলতে পারছে না। তাহলে এই দিকটা ভাবা উচিত ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টে অ্যাজ সুন অ্যাজ পসিবল। নাহলে কিন্তু আগামী 5 বছরে ডিজাস্টার হতে চলেছে। যেটাকে আমরা ট্রানজিশন বলছি, সেটা ট্রানজিশন না হয়ে সেটা ডিজাস্টারে পরিণত হবে। কি বলবো আর বলুন তো, মানে নিজেরই খারাপ লাগে যে একটা ইন্ডিয়ান টিম যেটা ঘরের মাঠে বাঘ ছিল সেটা এখন আগে ছাগল হয়ে গেছে। আমরা যেমন নেক্সট চ্যাপ্টারে আসি, সেটা হচ্ছে পেস অ্যাটাক। আমাদের পেস অ্যাটাক বলা ভুল হবে, আমাদের পেসার্স কই? আমাদের বুমরার উপরেই সব রকমের ভরসা। সব পিচ ফ্ল্যাট হোক, পিচে পেসারদের সুবিধা থাকুক বা স্পিনারদের সুবিধা থাকুক, বা পিচ যেরকমই হোক, অল উই হ্যাভ দ্যাট বুমরা।
সবার যখন ফোকাস বুমরার দিকে। কেন? আর কোনো বোলার নেই তাকে হেল্প করার মতো, তার সঙ্গে একসঙ্গে প্রেসার দেওয়ার মতো অন্য এন্ডে সেরকম আর কোনো প্লেয়ার নেই। মোহাম্মদ সিরাজ নতুন বলে যদি ভালো বল করেও, কিন্তু বল যখন পুরনো হতে থাকে বল জাস্ট ফ্ল্যাট হয়ে যায়, তার বল পড়ছে বেরোচ্ছে, শুধু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর মোহাম্মদ সিরাজ খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অল্পতেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। প্লেয়ারকে কে ছিল আমাদের? ছিল উমেশ যাদব, ইশান্ত শর্মা আর মোহাম্মদ শামি। তিনজন প্রপার প্রেসার খেলতো, দুদিক থেকে প্রেসার বিল্ড হতো। এখানে যদি বুমরা এক ওভার যদি বল করে, কারণ বুমরা পক্ষে তো সম্ভব নয় যে দুদিক থেকে বল করবে, দুটো এন্ড থেকেই। সে একটা এন্ড থেকে যদি প্রেসার ক্রিয়েট করে, আরেকটা এন্ড থেকে তো প্রেসার রিলিজ হয়ে যাচ্ছে। অপোনেন্টরা এখন এই মাইন্ডসেট নিয়ে আসছে যে কিভাবে আমরা বুমরাকে ডিফেন্সিভ এবং বাকি সবাইকে অ্যাগ্রেসিভ খেলবো। মার্কারাম বলুন, রিকলটন বলুন, ট্রিস্টন স্টাবস বলুন, টিম্বা বাবুমা বলুন, এদের খেলা দেখুন। এরা স্পিনারদের বিরুদ্ধে কীভাবে স্টেপ আউট করে করে খেলছে, যেখানে আমাদের স্পিনারদের কুলদীপ যাদবকে, জাডেজাকে উইকেট পেলেও তাদের কিন্তু অত সহজে সেটেল হতে দেয়নি। অনেকগুলো বল খেলেছে। ফর দ্যাট ম্যাটার জনসন কি সুন্দর ইনিংস খেললো, বোলিংয়ের কথা আমি পরে আসছি। কি সুন্দর ইনিংস খেললো, মনেই হবে না যে ও বোলার না ব্যাটসম্যান, এত সুন্দর ব্যাট করছে। ম্যাজিক্যাল ডেলিভারি ছাড়া ও আউট হতো না, ওটা আউটই হতে পারলো। কেশব মহারাজ ভেরি গুড ব্যাটসম্যান, স্পিনার, সে প্রপার স্পিনার, বাট ব্যাটিং দেখুন তার। তাও তো সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা খেলেনি, সেও একটা অ্যাগ্রেসিভ ব্যাটার। সে যদি বল করে তাহলে ইন্ডিয়া মনে হয় 150 রানও করতে পারতো না। আমি বুঝতে পারছি ইন্ডিয়ান ব্যাটিংয়ের একটা প্রবলেম হয়েছে যে মার্কো ইয়ানসেন একটু বেশি হাইট, একটু বেশি বাউন্স পাচ্ছে, সামনের বল থেকে বাউন্স পাচ্ছে, গুড লেন্থ থেকে বাউন্স পাচ্ছে, বুঝতে পারছি। বাট এটার মানে এই নয় যে একদমই সব ডিপ 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 করে পড়ে যাবে। এটা তো কখনো একটা এক্সকিউজ হতে পারে না, কারণ যেটা ভুল সেটা ভুল, সেখানে ভুল হয়েছে, এটা মানতে হবে। এটা খুবই লজ্জার বিষয়। ভারতের মাঠে এসে সাউথ আফ্রিকা এত এফোর্টলেসলি এত ক্লিয়ার উইন করলো, যেখানে সাউথ আফ্রিকার বোলাররা খুব সহজে প্রেসার বানাতে পারছে ইন্ডিয়ার উপর। লাইক আমাদের ভারতে কোথায় আমরা সাউথ আফ্রিকার উপর প্রেসার বানাবো, কিন্তু না। যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করে 500 রান, মানে পিচ ব্যাপক আছে। যখন ইন্ডিয়া ব্যাটিং করে মনে হচ্ছে বাবা পিচ তো খুবই প্রবলেমেটিক। দোষটা পিচের নয়, গৌতম গম্ভীর আপনাকে বলছি, দোষটা পিচের নয়, দোষটা আমাদের প্লেয়ারদের মধ্যে, দোষটা আপনার সিলেকশনের মধ্যে। মানুষ ডিফেন্সিভ হয় কিন্তু এতটাও নয়। সাই সুদর্শন ফার্স্ট ইনিংসে যেভাবে খেলেছে আর লাস্ট ইনিংসে যেভাবে খেলেছে, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সেকেন্ড ইনিংসে তো নেমেছেই যেন ম্যাচটাকে ড্র করতে, বাট টিকে থাকার জন্য একটু হলেও রান করা উচিত। একদমই ডিফেন্সিভ হয়ে গেলে ওই এরিয়া থেকে বেরোনো, ওই ডিফেন্সিভের এরিয়া থেকে একবার বেরোনো খুবই মুশকিল। যখন অত্যাধিক ডিফেন্স হবে তখন কিন্তু হাত জমে যাবে, অত সহজে শর্টস লাগবে না। মুথুস্বামী কি দারুণ 100 রান করেছে। সে একটা নতুন প্লেয়ার, সে ইন্ডিয়া এসেছে, ইন্ডিয়া এসেই তার 100। আবার কার সঙ্গে? ইন্ডিয়ার মাঠেই ইন্ডিয়ার বেস্ট বোলিং অ্যাটাকের সঙ্গে, ইন্ডিয়ার বেস্ট বোলিংয়ের সামনে। মার্কারাম ব্যাটিং মাথা খারাপ, দেখার মতো ব্যাটিং। একটা ব্যাটে বল লাগছে, মিডল হচ্ছে, দেখার মতো। ইন্ডিয়ান স্পিনারদেরকে বা পেসারদেরকে একদম ইজিলি খেলছে, কাট মারছে, ফ্লিক মারছে, নো ইস্যু। ট্রিস্টন স্টাবস স্টেপ আউট করে করে মারছে, সিঙ্গেলও নিচ্ছে, চারও মারছে। প্রত্যেকটা ব্যাটারকে আপনি তুলে দেখুন। টিম্বা বাবুমা ইডেন গার্ডেনের ম্যাচে কেমন খেললো, লেট কাট যে শটগুলো দিচ্ছে। জানে ওরা যে ইন্ডিয়ানের মাঠে স্পিন হবেই, তো ব্যাকফুটের লেট কাট খেলছে, উইথ পারফেকশন খেলছে। প্রত্যেকটা ব্যাটসম্যানের অ্যাভারেজ দেখুন, ওরা কতটা ওয়েল প্রিপেয়ার দেখুন। আমাদের ইন্ডিয়ান টিম কতটা প্রিপেয়ার ছিল আমাদের ইন্ডিয়ান টিম। ব্যাটিংয়ে অনেক অনেক কাজ করা বাকি আছে। আপনি একটা কথা বলুন তো, একটা ম্যাচে 4টা অলরাউন্ডার কিসের জন্য খেলছে? আপনি একটা ম্যাচে অক্ষর প্যাটেলকেও খেলাচ্ছেন, জাডেজাকেও খেলাচ্ছেন, নীতিশ কুমার রেড্ডিও খেলছে, বা জাদেজাও খেলছে, অক্ষর প্যাটেলও খেলছে, ওয়াশিংটন সুন্দরও খেলছে। 70% আমাদের লাইন আপ লেফট হ্যান্ডেড। সেই জন্য তো মার্কারাম উইকেট পাচ্ছে। হারমার তো বাদই দেন, সে তো একদম উইকেটের একদম গোচ্ছা করে নিয়ে ঘর গেছে। হারমার দুটো টাইপের বল করছে, একটা হচ্ছে ফ্লাইট আর একটা হচ্ছে পেস। এই দুটো টাইপের বলে আউট হয়েছে, আর কোন রকম ভেরিয়েশন করে না। সে দুসরা দিছে,
কিছু বল দেয়নি, তাতেই তার কাজ হয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরকে আমরা আশ্বিনের সাকসেসর বলছি না, এত তাড়াতাড়ি তার পক্ষে সম্ভবও নয়, কিন্তু এটা তো বলতে পারি যে ওয়াশিংটন সুন্দর 1 নম্বরের প্লেয়ার খেলার কি একটু আছে, মানে মানে ফার্স্ট উইকেট ডাউনে 1 নম্বর নয়, ফার্স্ট উইকেট ডাউনে কি খেলার মতো প্লেয়ার হয়েছে। অবশ্যই এই ম্যাচে ভালো খেলেছে ইডেন গার্ডেনের ম্যাচে, কিন্তু যদি আপনি, ঠিক আছে আমি সব কিছু মেনে নিলাম, আপনি তাকে ওইখানে একটা স্টে কনসিস্টেন্ট রাখুন, যে আমি ওকে 3 নম্বরে নামিয়েছি আগে ম্যাচে, তাহলে এই গোটা সিরিজ ওকে 3 নম্বরে নামাবো। আপনি তাহলে আবার আসামের ম্যাচে কেন ওকে নিচের দিকে নামালেন? মানে যখন ইচ্ছা নাকি, আমি তো বুঝতে পারছি না যে কি মানে মাইন্ডসেটটা কি। মাইন্ডসেটটা হবে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন মাইন্ডসেটের মতো। আমি চ্যাম্পিয়ন মাইন্ডসেটে যদি উদাহরণ দিই, 400 রান বাকি ছিল, লাস্ট উইকেট দরকার ওদের জেতার জন্য, সিরাজ মারলো, এক হাতে ক্যাচ হলো মার্কো জনসন ছুটে এফোর্টলেসলি। ইন্ডিয়ার মানুষ হলে এটা করতো না, যেটা আমার মনে হয় যে ইন্ডিয়ার কোনো প্লেয়ার হলে এটা করতো না, এতটা এফোর্ট দিত না, যেটা আমার মনে হয়। আমি ছোট করছি না, বাট ওদের এফোর্টটা দেখুন আপনারা, 5 দিনের ম্যাচের ওরা যে এফোর্টটা দিচ্ছে মাথা খারাপ। এক হাতে ছুটে ছুটে বাউন্ডারির ধামনে ক্যাচ ধরা, সার্কেলের মধ্যে ছিল, ছুটে ছুটে অতটা গেছে, প্রায় 30 মিটার। তাহলে এটা দেখতে হবে যে কতটা এফোর্ট তাদের, এটা বুঝতে হবে। এইখানে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এবার যদি আসে আমরা নেক্সট পেজ বা নেক্সট চ্যাপ্টার, আমাদের পেসার আমি বলবো যে মানে পেসার যদি বোলিং অ্যাটাক যদি আমি বলি, আপনি 4টা ইনিংস লক্ষ্য করবেন ভারতের আর 4টা ইনিংস লক্ষ্য করবেন সাউথ আফ্রিকার, আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট বোলিং লাইন আপ থাকা সত্ত্বেও ওরা আমাদের থেকে বেশি ভালো বল করেছে, ইন টার্মস অফ স্পিন, ইন টার্মস অফ পেস। একটা জায়গায় বারবার বল করে গেছে, কাগিজোর আবারটা খেলেনি, কিন্তু মাল্ডার 125-30 বলও উইথ পারফেকশন করছে। জ্যানসন প্রত্যেকটা বল যেন বোলিং মেশিন, একই জায়গায় বল পড়ছে উইথ কনসিস্টেন্ট, এটাকে বলে কনসিস্টেন্ট। স্পিনার্স যখন বল করছে লাইক একই জায়গায় বারবার, ফ্লাইট তো ফ্লাইটই যাচ্ছে, সেখানে মিক্সিং আছে, কেশব মারার জায়গায় যেরকম ভেরিয়েশনস আছে হারপারের কাছে সেটা নেই, কিন্তু তাও হারপার কিন্তু বেশি উইকেট নিয়েছে। কেন? বিকজ সে ইন্ডিয়ান ব্যাটিংয়ের টেম্পোটা বুঝে গেছে যে এরা কীভাবে, এদিকে কীভাবে লক করা যায়। একটা জায়গা থেকেই বল টার্ন হচ্ছে, কিন্তু ওই জায়গাটা থেকে বল সিধা যাবে। আর্মারও দিচ্ছে, স্পিনিং দিচ্ছে, পেসও দিচ্ছে বলে, আবার ফ্লাইটও দিচ্ছে। দ্যাট আই লাভড ওয়াচিং দ্যাট বোলার। কেনই বা সে করবে না? তার ডোমেস্টিকে আপনি পারফরমেন্স দেখুন, 1000টা উইকেট নিয়ে এসেছে ডোমেস্টিকে, 1000টা উইকেট। সাইমন হারমার 1000টা উইকেট নিয়েছে ফার্স্ট ক্লাসে। তাহলে সেই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে সাউথ আফ্রিকা খেলাচ্ছে ডোমেস্টিক থেকে তুলে এনে। কিন্তু আমাদের ভারতীয়রা কখনো একটা অভিমন্যু ঈশ্বরন, একটা করুণ নায়ারকে একটু বেশি সুযোগ দেবে না, তার যতই এক্সপিরিয়েন্স হোক না কেন। সরফরাজ খান ভালোই তো রান করছিল, স্কোর রান করছিল, হঠাৎ কি হয়ে গেল জানি না, আমি বলতে পারবো না। আমি শুধু বারবার ব্যাটিংয়ের থেকে ঢুকে আছি, কারণ আমার মাথায় শুধু ব্যাটিংটা ঘুরছে যে মানে কি দেখলাম এই মানে 2টো ম্যাচ 2 সপ্তাহে। বোলিংয়ের মুত্তুস্বামীর বোলিং দেখুন আপনি, কত সুন্দর বল করছে। আমাদের কুলদীপ যাদব ভালো বল করেছে, জাডেজা ভালো বল করছে, ওয়াশিংটন সুন্দর ভালো বল করছে, বুমরা ভালো বল করছে, সিরাজ অ্যাভারেজ সিরিজ গেছে সিরাজের জন্য আমি বলবো। প্রত্যেকবার বুমরার প্রতি এতটা নির্ভরশীল হওয়া কিন্তু উচিত নয়, এখানে কিন্তু তার ওয়ার্কলোড প্রেশারটাও পড়ে। তারপর যদি বলা হয় যে সে কেন মিসিং ওয়ার্ল্ড কাপের জন্য, তাকে যদি 30 ওভার বল করানো হয় তাহলে সে কোথায় যাবে? আর তারও তো শরীর আছে রে বাবা, 5 দিনে বল করা তো মুখের চারটিখানি কথা নয়। যদি আমি নেক্সট চ্যাপ্টারে আসি, গৌতম গম্ভীরের রিসেন্ট কনফারেন্স নিয়ে কি বলছে গম্ভীর, লাইক অহংকার ভালো নয়। যখনই অহংকার হয়েছে সেখানে পতনও ঘটেছে, কখনোই অহংকার করাটা উচিত নয়। আপনি এটা বলতে পারেন যে আমরা ম্যাচটা হেরে গেছি, এরকম এখানে একটু প্রবলেম ছিল, ট্যাকটিক্স ভুল ছিল, এরকম বলতে পারে। কিন্তু এখানে এইটা বলা যে আই এম দ্য সেম গাই আন্ডার হুম উই ওন চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, এটা বলা সাজে না এজ এ কোচ, এটা বলা সাজে না। দেশবাসী এত গাধা নয়, দেশবাসী এত মূর্খ নয়। আপনি এটা বলতেই পারেন যে আমরা হেরে গেছি, ওকে ফাইন, বাট এতটা অ্যাটিটিউড, জানি প্রথম থেকে গৌতম গম্ভীর এরকম, বাট এতটা একটু প্রবলেম্যাটিক। কী কী জিনিসগুলো ভুল হয়েছে, ওয়াশিংটন সুন্দর থেকে এক্সপেক্ট করা হয়নি, পারফেক্ট
ঠিক কথা যে ওয়াশিংটন সুন্দর কাছ থেকে আশ্বিনের মতো পারফরমেন্স এক্সপেক্ট করা ইটস রং পারসেপশন আই উইল সে। অনেক কিছু জিনিস দেখার আছে, অনেক কিছু জিনিস বোঝার আছে এখানে। গৌতম গম্ভীর যতগুলো কনফারেন্স দিয়েছে লাইক ড্রামাটিক, সেগুলো দেখতে মজা লাগবে। যেভাবে যে রিপ্লাইগুলো দেয় সত্যি কিন্তু মুশকিল। বলেছে লেট বিসিসিআই ডিসাইড মাই ফিউচার, একদম বিসিসিআই একদম ডিসাইড করবে, বাট এইভাবে অহংকার করাটা কখনো উচিত নয়। তো এবার আসছি লাস্ট কনক্লুশন, যেটা আমার মনে হয় যে কি কি চেঞ্জ করা দরকার ইন্ডিয়ার এই মুহূর্তে। 1 নম্বর কথা, ব্যাটিং লাইনে প্রপার স্পেশালিস্ট ব্যাটার্সরা দরকার, অলরাউন্ডার নয়। 2 নম্বর কথা, পেসারদের মধ্যে আমাদেরকে অল্টারনেট পেসার খুঁজতে হবে, যে কারা এর পরে। আমি যদি আপনাকে এক্ষুনি বলি যে বুমরা সিরাজ, এরপর আপনার কার নাম মাথায় আসছে? মোহাম্মদ সামির নিশ্চয়ই। আপনার কি মাথায় আসছে যে একটা আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা, ওই চান্সে কি আপনি রাখতে পারবেন? বেশিরভাগ মানুষ পারবে না, আমিও পারছি না, কারণ অতটা কনফিডেন্সটা নেই আমার। তো আমাদেরকে সেগুলো ভালো করে গুছিয়ে রাখতে হবে, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে মনে হয় তো নেক্সট ইয়ারে 2026 সালে আগস্ট মাসে টেস্ট আছে। বোলিংয়ের দিকে লক্ষ্য করতে হবে, ব্যাটিংয়ের দিকে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে প্রপার ব্যাটসম্যান দেখতে হবে, যে যারা স্পেশালিস্ট। ডোমেস্টিক সিজনে আমরা স্কাউটিং করি না ভালো করে, স্কাউটিং তো আমার মনে হচ্ছে সেরকম করে হচ্ছে না, কি ব্যাপার হচ্ছে ভগবানই জানে ভেতরে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের দিকে বেশি লক্ষ্য রাখা উচিত। মানে ফিল্ডিংটা যে কি হচ্ছে, মানে এত ক্যাচ ড্রপস, KL রাহুল স্লিপে এত ক্যাচ মিস করলে কি করে হবে? শুধু KL রাহুল না, অনেকেই ক্যাচ মিস করেছে, এত ক্যাচ মিস একটা ম্যাচে। ক্যাচেস উইন ম্যাচেস ইজ এ সিম্পল সেইং। এত ক্যাচ ছাড়লে কি করে ম্যাচ জিতা যাবে না। ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যানেজমেন্টকে ইমিডিয়েট ভাবতে হবে যে আমরা রেড বলে কিভাবে কামব্যাক করব। হোয়াইট বল আমরা তো ঠিকই করছি, ঠিক আছে, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু রেড বলে আমরা কীভাবে কামব্যাক করব, এটা ইন্ডিয়ান টিমকে ইমিডিয়েট ভাবা উচিত। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।